আসসালামু আলাইকুম। দেখো, আজকে আমি তোমাদের যে চ্যাপ্টারটা রিভিশন করাবো সেটা হচ্ছে যে জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। ঠিক আছে? তো দেখো, এই চ্যাপ্টারটায় আমরা কি দেখেছি প্রথমেই, যে ভারতের জাতীয়তাবাদী আন্দোলন গড়ে তোলার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বেশ কিছু সভা সমিতি, তাই তো? সেখানেতে আমরা জেনেছিলাম যে সভা সমিতির যুগ বলতে কি বোঝায়। তো দেখো, 19 শতকের ভারতে সাহিত্য, সংস্কৃতি, রাজনীতিতে এক নতুন যুগের সূচনা ঘটে। তার কারণ হচ্ছে যে বিভিন্ন প্রেসিডেন্সি শহরে, যেমন কলকাতায় বলো, মুম্বাই বলো, মাদ্রাজ বলো, তো এই প্রেসিডেন্সি শহরগুলোতে এই সময় বহু সভা সমিতি গড়ে ওঠে। যেমন আমরা যদি কলকাতায় দেখি তাহলে দেখতে পাবো যে বঙ্গভাষা প্রকাশিকা সভা, ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান লীগ, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা, তো এই সমস্ত সমিতি গড়ে উঠেছিল। আবার যদি আমরা বোম্বাই দেখি তাহলে সেখানে দেখতে পাবো যে বোম্বাই শহরে বোম্বাই নেটিভ অ্যাসোসিয়েশন, জাতীয় কংগ্রেস সেখানে প্রতিষ্ঠা হয়েছিল। আবার যদি আমরা মাদ্রাজে দেখি তো মাদ্রাজে দেখতে পাবো মাদ্রাজ মহাজন সভা, তাই না? তো এইভাবে ভারতের বিভিন্ন প্রান্তে সভা সমিতি ও তার শাখা প্রতিষ্ঠার জন্য অনিল শীল 19 শতকে সভা সমিতির যুগ বলেছেন। বুঝতে পেরেছো? তো এটা ভালো করে পড়বে যে সভা সমিতির যুগ বলতে কি বোঝো, বা কোশ্চেনটা এমন করে ঘুরিয়েও হতে পারে যে অনিল শীল এই 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলেছেন কেন। ঠিক আছে, এটা করবে। তো দেখো, এই সময় যে সভা সমিতিগুলোর কথা আমি এখানে বললাম, তো এগুলো একটু পড়বে। যেমন বঙ্গভাষা প্রকাশিকা সভা, এটা প্রতিষ্ঠা হয়েছিল 1836 খ্রিস্টাব্দে। আর মনে রাখবে যে এই বঙ্গভাষা প্রকাশিকা সভাকে বলা হয় ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন। ঠিক আছে, ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা। এরপর ধরো যদি বলা হয় জমিদার সভা, তাহলে জমিদার সভা প্রতিষ্ঠা হয় 1838 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তারপরে যদি বলা হয় যে হিন্দু মেলা, হিন্দু মেলা কবে প্রতিষ্ঠা হয়, তাহলে বলবে হিন্দু মেলা প্রতিষ্ঠা হয়েছিল, তাহলে বলবে যে হিন্দু মেলা প্রতিষ্ঠা হয়েছিল 1866 খ্রিস্টাব্দে। হলো। আর এই মেলার প্রতিষ্ঠাতা হচ্ছেন নবগোপাল মিত্র। ঠিক আছে, যদি বলা হয় এই মেলার সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তির নাম বলো, তাহলে বলবে যে নবগোপাল মিত্র তো ছিলেন, কারণ তিনি প্রতিষ্ঠাতা। তার সঙ্গে বলবে রাজনারায়ণ বসু, সত্যেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, এনারা সবাই যুক্ত ছিলেন। এরপরে যদি বলা হয় যে এই হিন্দু মেলার অপর একটা নাম কি ছিল, জাতীয় মেলা। ঠিক আছে, মনে রাখবে যে হিন্দু মেলার অপর নাম হচ্ছে জাতীয় মেলা। আবার এই হিন্দু মেলাকে চৈত্র মেলাও বলা হতো। যদি বলা হয় কেন চৈত্র মেলা বলা হতো, তাহলে বলবে যে বাংলা বছরের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিনে এই মেলা অনুষ্ঠিত হতো বলে এই হিন্দু মেলাকে চৈত্র মেলাও বলা হয়। বুঝতে পেরেছো? এটা একটু করবে। এরপরে এই হিন্দু মেলার যদি উদ্দেশ্য বলা হয় তাহলে কি বলবে, হিন্দু মেলার উদ্দেশ্য বলবে যে দেশাত্মবোধ ও জাতীয়তাবোধ জাগিয়ে তোলা, তারপরে কারিগরি শিল্পী ও সাহিত্যিকদের উৎসাহ দেওয়া, এবং তার পাশাপাশি ঐক্যভাব গড়ে তোলা। এগুলো সবই ছিল এই মেলার উদ্দেশ্য বা গুরুত্ব। ঠিক আছে, এই মেলার উদ্দেশ্য বলেই বেশি ভালো। বুঝতে পেরেছো? তাহলে এটা একটু করবে যে এই হিন্দু মেলার উদ্দেশ্য কি ছিল। বুঝতে পেরেছো? তারপর যদি বলা ইন্ডিয়ান লীগ, ইন্ডিয়ান লীগ কবে প্রতিষ্ঠা হয়, তাহলে বলবে 1875 খ্রিস্টাব্দে। কার নেতৃত্বে? শিশির কুমার ঘোষের নেতৃত্বে। হলো। যদি বলা হয় থিওসফিক্যাল সোসাইটি, থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠাতা হলেন কর্নেল অলকট ও মাদাম ব্লাভাটস্কি। ঠিক আছে, কিংবা এটা ঘুরেও কোশ্চেন হতে পারে যে কর্নেল অলকট এবং মাদাম ব্লাভাটস্কি প্রতিষ্ঠিত সংস্থাটির নাম কি, তখন বলবে থিওসফিক্যাল সোসাইটি। হলো। এবারে যদি বলা হয় ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, এর প্রতিষ্ঠাতা কারা, তখন বলবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বসুর উদ্যোগে প্রতিষ্ঠা হচ্ছে ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন।
এটা প্রতিষ্ঠা হয়েছিল 1876 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আর এর উদ্দেশ্য কি ছিল এটা তোমাদেরকে করতে হবে। দেখো, এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভার উদ্দেশ্য যদি বলাই কি ছিল তাহলে কি বলবে, যেমন দেশে জনমত গঠন করা, ভারতের বিভিন্ন অঞ্চলের অধিবাসীদের ঐক্যবদ্ধ করা, হিন্দু মুসলমানের মৈত্রীর প্রসার ঘটানো, তার পাশাপাশি রাজনৈতিক আন্দোলনে অশিক্ষিত মানুষদের যোগদানের ব্যবস্থা করা, এগুলো সবই ছিল এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভার উদ্দেশ্য। ক্লিয়ার হলো? এরপরে দেখো, এখানে যদি বলা হয় যে এই ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবার একটি সর্বভারতীয় সম্মেলন বা জাতীয় সম্মেলন হয়েছিল, কোথায়? তাহলে বলবে কলকাতায়। কবে হয়েছিল? তখন বলবে 1883 খ্রিস্টাব্দে। আর এই সম্মেলনের সভাপতিত্ব করেন কে? তাহলে বলবে রামতনু লাহিড়ী। ঠিক আছে, এরপরে ধরো যেটা আসছে সেটা হচ্ছে তোমার ইলবার্ট বিল বিতর্ক। দেখো, ইলবার্ট বিল বিতর্ক সম্পর্কে তোমাদেরকে জানতে হবে, এটা একটু পড়তে হবে তোমাদেরকে। তাহলে কি বলবে দেখো, এই ইলবার্ট বিল বিতর্ক বা ইলবার্ট বিতর্কের গুরুত্ব সম্পর্কে যদি তোমাদেরকে বলতে বলে তাহলে কি বলবে। দেখো, গভর্নর জেনারেল রিপনের আইনসভার সদস্য যার নাম হচ্ছে সিপি এলবার্ট, তো সেই সিপি এলবার্ট প্রবর্তিত বিলটি হচ্ছে ইলবার্ট বিল নামে পরিচিত। আমরা দেখেছিলাম যে কোনো ভারতীয় বিচারককে ইউরোপীয়দের বিচার করার অধিকার ছিল না, তাই এই বিলের উদ্দেশ্য ছিল বা লক্ষ্য ছিল যে বিচার বিভাগীয় ক্ষেত্রে এই যে বৈষম্য, হ্যাঁ, তো সেই বৈষম্যটাকে দূর করা। তো এই ইলবার্ট বিলের বিরুদ্ধে শ্বেতাঙ্গ ইউরোপীয়রা আন্দোলন শুরু করেছিল, কারণ তারা সেটা মেনে নিতে পারেনি। বুঝতে পেরেছো? সেই জন্য তারা আন্দোলন শুরু করলে এই বিলটা প্রত্যাহার করা হয়। অপরদিকে এই বিল প্রত্যাহার করা হলে ভারতীয়রা এই ভারত সভার নেতৃত্বে পাল্টা আন্দোলন শুরু করে। তো এই যে উভয় পক্ষের আন্দোলন ও পাল্টা যে আন্দোলন সেটাই ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত। বুঝতে পেরেছো? তো এই যে ভারত সভার আন্দোলনের জেরে আমরা দেখতে পাই যে শেষ পর্যন্ত ভারতীয় বিচারকরা শর্ত সাপেক্ষে ইউরোপীয় বিচারকদের বিচারের অধিকার পায়। তো এটা একটু পড়বে যে এই ইলবার্ট বিল বিতর্ক বা এই ইলবার্ট বিলের গুরুত্বটা কি। ঠিক আছে, এরপরে তোমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে জাতীয় কংগ্রেস, ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা, তাই তো? তো ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠায় অ্যালান অক্টাভিয়ান হিউমের কি ভূমিকা ছিল, এটা ব্রড কোশ্চেন হিসেবে তোমরা করবে, তোমাদেরকে আমি আগেই বলেছি এটা, তাই তো? তো এটা ভালো করে করবে। এখান থেকে দেখো কি কোশ্চেন হতে পারে, আর কি কোশ্চেন হতে পারে, যেমন যদি বলা হয় যে হিউম ডাফরিন ষড়যন্ত্র তথ্যটা কি, তাহলে কি বলবে দেখো, বলবে যে হিউমের জীবনীকার ছিলেন যিনি, তিনি হচ্ছেন উইলিয়াম ওয়েডারবার্ন। তো উইলিয়াম ওয়েডারবার্ন তিনি জানান যে এই হিউম ও বরলার ডাফরিনের যৌথ উদ্যোগে জাতীয় কংগ্রেসের সৃষ্টি হয়, তাই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার এই যে উদ্যোগ এটাকেই বলা হচ্ছে হিউম ডাফরিন ষড়যন্ত্র। ঠিক আছে, এটা একটু মনে রেখো। এখান থেকে দেখো আরো অনেক কোশ্চেন বেরিয়ে আসবে। যদি বলা হিউমের জীবনীকার কে ছিলেন তাহলে কি বলবে উইলিয়াম ওয়েডারবার্ন হলো। এবার যদি বলা হয় ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে তাহলে বলবে অ্যালান অক্টাভিয়ান হিউম। ঠিক আছে, এবার যদি বলা হয় ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল কবে, তাহলে বলবে 1885 খ্রিস্টাব্দে। মনে রাখবে 1885 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল কোথায়? বোম্বাই। ঠিক আছে, বোম্বাই। আর এই বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল যে সংস্কৃত কলেজ সেখানে হয়েছিল। ঠিক আছে, আর এই অধিবেশনে যিনি সভাপতিত্ব করেন তিনি হচ্ছেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই নামটা ভালো করে মনে রাখবে যে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল বোম্বাই শহরে। ঠিক আছে, 1885 খ্রিস্টাব্দে। আর এই অধিবেশনে যিনি সভাপতি ছিলেন তিনি হচ্ছেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, মনে রাখবে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, আর একটা কোশ্চেন করবে সেটা হচ্ছে যে সেফটি ভাল্ভ তথ্য
কি বললাম, সেফটি ভাল্ভ তথ্য, খুব ইম্পর্টেন্ট এটা, সেফটি ভাল্ভ তথ্য। ঠিক আছে, এই সেফটি ভাল্ভ তথ্যটা কি, এটা খুব ভালো করে করবে। দেখো, একজন বিখ্যাত ঐতিহাসিক ছিলেন যার নাম হচ্ছে রজনীপাম দত্ত। তো সেই রজনীপাম দত্তের মতে ব্রিটিশ শাসনের পক্ষে এই যে সেফটি ভাল্ভ বা নিরাপদ নিয়ামকের কাজ করার জন্যই কংগ্রেস গঠিত হয়েছিল। কি বললাম, যে বিখ্যাত ঐতিহাসিক যিনি হচ্ছেন রজনীপাম দত্ত, তো ওনার মতে ব্রিটিশ শাসনের পক্ষে সেফটি ভাল্ভ বা নিরাপদ নিয়ামকের কাজ করার জন্যই কংগ্রেস গঠিত হয়েছিল। হিউমের প্রধান উদ্দেশ্য ছিল ভারতবাসীর ক্রমবর্ধমান অসন্তোষজনিত যে বিক্ষোভ, তো সেই বিক্ষোভের কবল থেকে বা হাত থেকে ইংরেজ শাসনকে রক্ষা করা। কারণ তিনি মনে করেছিলেন, অর্থাৎ এই হিউম মনে করেছিলেন যে দেশের নিম্ন শ্রেণীর লোকেরা ব্রিটিশ সরকারের অত্যাচারের বিরুদ্ধে যে কোনো সময় বিদ্রোহ করতে পারে। তাই ব্রিটিশদের স্বার্থেই হিউম এই সেফটি ভাল্ভ বা আমরা বলতে পারি যে ধ্বংসাত্মক শক্তির প্রতিরোধক হিসেবে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা তিনি করতে চেয়েছিলেন। ঠিক আছে, বা প্রতিষ্ঠায় তিনি সচেষ্ট হয়েছিলেন। ক্লিয়ার হলো? এটা ভালো করে পড়বে যে সেফটি ভাল্ভ তথ্যটা কি। ঠিক আছে, বুঝতে পারলে? এরপরে আমরা জেনে নেব যে ব্রিটিশ শাসনে দমনমূলক কয়েকটি আইন। দেখো, ব্রিটিশ শাসনকালে ভারতীয়দের উদ্দেশ্যে বেশ কিছু দমনমূলক আইন জারি করা হয়েছিল, যেমন নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, দেশীয় মুদ্রণ আইন, অস্ত্র আইন। ঠিক আছে, দেখো, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন সেটা হচ্ছে বড়লাট নর্থব্রুক জাতীয়তাবাদী ভাবধারার নাটকগুলির প্রচার বন্ধের লক্ষ্যে এই নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি করেছিলেন, এবং এটা জারি করেছিলেন 1876 খ্রিস্টাব্দে। তার মানে এই নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি হয়েছিল কোন বড়লাটের আমলে? তখন বলবে নর্থব্রুক, তাই তো। আর জাতীয়তাবাদী ভাবধারার নাটকগুলির যে প্রচার সেগুলোকে বন্ধের লক্ষ্যে তিনি এই নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি করেন, তাই তো। আর সেই সময়টা হচ্ছে 1876 খ্রিস্টাব্দে। ক্লিয়ার হলো? এরপরে যেটা আসছে সেটা হচ্ছে দেশীয় মুদ্রণ আইন। এটা হচ্ছে বড়লাট লর্ড লিটন করেছিলেন। কেন না, ভারতীয় সংবাদপত্রগুলি ব্রিটিশ বিরোধিতা সমালোচনা করা হয়েছিল। ভারতীয়দের যে সংবাদপত্রগুলি ছিল, তো সেখানে ব্রিটিশদের সমালোচনা করা হয়েছিল। তো এই ব্রিটিশ বিরোধী সমালোচনা বন্ধের লক্ষ্যে বড়লাট লিটন দেশীয় মুদ্রণ আইন জারি করেন, এবং এটা জারি করেছিলেন 1878 খ্রিস্টাব্দে। আর এই আইনে কি বলা হয়েছিল, যে দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রগুলি সরকার বিরোধী প্রচার চালালে তাদের ছাপাখানাগুলি কি করা হবে? বাজেয়াপ্ত করে নেওয়া হবে। ঠিক আছে, তো এই আইনের বিরুদ্ধে আমরা তারপরে দেখি যে দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়। ফলে পরে লর্ড রিপন এই আইনটি বাতিল করেছিলেন, এবং তিনি বাতিল করেছিলেন 1881 খ্রিস্টাব্দে। ক্লিয়ার হলো? এরপরে যেটা আসছি সেটা হচ্ছে অস্ত্র আইন। তো অস্ত্র আইনটা কি না, এই অস্ত্র আইনটা হচ্ছে একটা কুখ্যাত আইন যেটি বড়লাট লর্ড লিটন জারি করেন, এবং এটা তিনি জারি করেছিলেন 1878 খ্রিস্টাব্দে। এই আইন অনুসারে সরকারের অনুমতি ছাড়া ভারতীয়দের আগ্নেয়াস্ত্র রাখা নিষিদ্ধ করা হয়। ক্লিয়ার হলো? তাহলে এগুলো একটু ভালো করে পড়বে। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, দেশীয় মুদ্রণ আইন, অস্ত্র আইন। হলো? এরপরে আমরা জানবো যে জাতীয় কংগ্রেসের প্রথম 2 দশক। ঠিক আছে, দেখো, জাতীয় কংগ্রেসের প্রথম 2 দশকের কার্যকলাপের নিরিখে বিচার করলে কংগ্রেসের আদি পর্বের নেতৃত্বকে চরমপন্থী বলে চিহ্নিত করা হয়। কি বললাম, যে জাতীয় কংগ্রেসের প্রথম 2 দশকের কার্যকলাপের নিরিখে যদি বিচার করা হয়, তাহলে এই কংগ্রেসের আদি পর্বের নেতৃত্বকে নরমপন্থী বলে চিহ্নিত করা হয়। দেখো, এটা যদি আমরা একটু ভালো করে বলি তাহলে কি বলবো, যে নরমপন্থী কাদের বলা হয়? হ্যাঁ, তাহলে কি বলবো? দেখো, যদি আমরা কোশ্চেনটা এইভাবে করি যে নরমপন্থী কাদের বলা হতো, যদি করি তাহলে অ্যান্সারটা কি বলবো? দেখো, তাহলে বলবো যে
1885 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার সময় কংগ্রেসের আদি পর্বের নেতারা নরমপন্থী বা মডারেট নামে পরিচিত ছিলেন। আর এই নরমপন্থী নেতাদের মধ্যে যারা উল্লেখযোগ্য ছিলেন যেমন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নৌরোজি, বদরুদ্দিন তায়েবজি, রমেশ চন্দ্র দত্ত প্রমুখ ব্যক্তিবর্গ। এইসব নেতারা আবেদন নিবেদন নীতির মাধ্যমে ভারতবাসীর দাবি দাওয়া আদায় করতে চেয়েছিলেন বলে তাদের নরমপন্থী বলা হতো। ঠিক আছে, তাহলে নরমপন্থী কাদের বলা হতো, কেন বলা হতো আমরা এখান থেকে জানতে পারলাম, বা কয়েকজন নরমপন্থী নেতার নাম বলো এটাও আমরা এখান থেকে বলতে পারবো, তাই তো? বুঝতে পারলে? আর একটা এখানে কোশ্চেন হবে এখান থেকেই, যদি বলা হয় যে এই নরমপন্থী বা মডারেটরা তিনটি নীতি মেনে চলতেন, এদেরকে কি বলা হয়? তাহলে বলবে এ পলিসি অফ 3 Ps। এই যে 3টি পি এর অর্থ হচ্ছে প্রেয়ার, প্লিজ, পিটিশন। তো কংগ্রেস নেতৃবৃন্দ অর্থাৎ প্রথম পর্বের নেতৃবৃন্দ, অর্থাৎ আরো ভালো করে বলতে পারি যে নরমপন্থীরা এই তিনটি নীতি মেনে ব্রিটিশ বিরোধী আন্দোলন পরিচালনায় বিশ্বাসী ছিলেন, তাই না? বুঝতে পারলে কি বললাম? তো এটা একটু মনে রাখবে। এরপরে যদি বলা হয় যে এই নরমপন্থী কংগ্রেসের বার্ষিক অধিবেশনকে 3 দিনের তামাশা কেন বলা হতো, তাহলে কি বলবে? তাহলে বলবে যে নরমপন্থী কংগ্রেসের কার্যক্রম ছিল বার্ষিক অধিবেশন কেন্দ্রিক, তার মানে বছরে একবার অনুষ্ঠিত হতো এই অধিবেশন। আর এই বছরে একবার অনুষ্ঠিত এই অধিবেশনে নানা রকম বক্তব্য ও প্রস্তাব পেশ করা হতো, কিন্তু সেই প্রস্তাবগুলি নিয়ে জাতীয় স্তরে আন্দোলন সংগঠিত করার মতো উদ্যোগ দেখা যেত না। সেই জন্য এই নরমপন্থী কংগ্রেসের বার্ষিক অধিবেশনকে একজন বিখ্যাত ঐতিহাসিক যার নাম হচ্ছে অশ্বিনী কুমার দত্ত, তিনি এই নরমপন্থী কংগ্রেসের বার্ষিক অধিবেশনকে 3 দিনের তামাশা বলে ব্যঙ্গ করেছেন। তো এটা ভালো করে করবে, ঠিক আছে? যে নরমপন্থী কংগ্রেসের বার্ষিক অধিবেশনকে 3 দিনের তামাশা বলা হয় কেন, আর কে 3 দিনের তামাশা বলে ব্যঙ্গ করেছেন, নামটা মনে রাখবে, অশ্বিনী কুমার দত্ত। অশ্বিনী কুমার দত্ত, ঠিক আছে, মনে রাখবে। এরপরে দেখো, এরপরে আমরা জেনে নেব যে জাতীয় কংগ্রেসের প্রথম 2 দশকের অর্থনৈতিক জাতীয়তাবাদ। ঠিক আছে, তাহলে অর্থনৈতিক জাতীয়তাবাদটা কি? ঠিক আছে, দেখো জাতীয় কংগ্রেসের প্রথম 2 দশকে নরমপন্থীদের যে কার্যাবলী সেটা খুব বেশি সফলতা না পেলেও জাতীয়তাবাদের ভিত্তি কিন্তু তারা তৈরি করেছিল। দেখো ভারতের যে আর্থিক দুরবস্থা, তো সেই আর্থিক দুরবস্থায় ব্রিটিশ শাসনের ভূমিকা নিয়ে নরমপন্থী নেতারা প্রকাশ্যে তার সমালোচনা শুরু করেছিলেন। এই সমালোচনার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অর্থনৈতিক জাতীয়তাবাদ। আর এই অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা যারা নিয়েছিলেন তারা হচ্ছেন দাদাভাই নৌরোজি, মহাদেব গোবিন্দ রানাডে ও রমেশ চন্দ্র দত্ত। এই নামগুলো মনে রাখবে যে অর্থনৈতিক জাতীয়তাবাদ বলতে কি বোঝো, এটা ভালো করে করবে। আর এই অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রসারে যে সমস্ত ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তারা কারা, তাহলে বলবে দাদাভাই নৌরোজি, মহাদেব গোবিন্দ রানাডে, রমেশ চন্দ্র দত্ত। ক্লিয়ার হলো? আর এই যে অর্থনৈতিক জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদের মূল লক্ষ্য ছিল ভারতের দারিদ্র ও ব্রিটিশ শাসনের সম্পর্ক নির্ণয় করা। দেখো এই যে নরমপন্থী নেতা, এই নরমপন্থী নেতাদের যুক্তি ছিল যে ভারতের উপনিবেশিক শাসনের চরিত্র ধীরে ধীরে বদলে গেছে, ভারতে ব্রিটেনের কৃষিজ কাঁচামাল জোগাড়ের ভূমিতে পরিণত হয়েছে। কি বললাম? ভারতে নয়, সরি, ভারত ব্রিটেনের কৃষিজ কাঁচামাল জোগাড়ের ভূমিতে পরিণত হয়েছে। তার পাশাপাশি ব্রিটিশ ঔপনিবেশিক সরকার ব্রিটেনে তৈরি দ্রব্যগুলির বড় বাজার হিসেবে ভারতকে ব্যবহার করছে। তাহলে কি বললাম? যে একদিকে ভারত ব্রিটেনের কৃষিজ কাঁচামাল জোগাড়ের ভূমিতে পরিণত হচ্ছে, আর অপরদিকে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার ব্রিটেনে তৈরি দ্রব্যগুলির বড় বাজার হিসেবে ভারতকে ব্যবহার করছে। এইসবের ফলে দেখা যাচ্ছে যে ভারতের কৃষি নির্ভর অর্থনীতি শুধুমাত্র
ব্রিটেনের আর্থিক স্বার্থ রক্ষায় ব্যবহৃত হচ্ছে। এতে ভারতের কিছু লাভ হচ্ছে না, তাই না? তাই অর্থনৈতিক জাতীয়তাবাদীরা বলেন যে কৃষকদের উচ্চ হারে ভূমি রাজস্ব দিতে বাধ্য করা হলে তারা একসময় নিঃস্ব হয়ে পড়বে এবং তার পাশাপাশি ব্রিটিশ পণ্যের সঙ্গে অসম প্রতিযোগিতায় ভারতীয়দের পণ্য পেরে নেওয়াটাই দেশীয় যে শিল্প সেটা ধ্বংস হয়ে যাবে, তাই না? তার মানে এখানে আমরা কি দেখতে পেলাম, দেখো যে কংগ্রেসের নরমপন্থী নেতাদের ব্যর্থতা সত্ত্বেও হয়তো সব দিক থেকে তারা সফলতা আনতে পারেনি, তাই কিছু ক্ষেত্রে ব্যর্থতা সত্ত্বেও এটা বলা যায় যে তারা জাতীয়তাবাদের প্রাথমিক ভিত্তি নির্মাণ করেছিলেন এবং এটাকে আমরা অস্বীকার করতে পারি না। তারা যুক্তি নির্ভর বক্তব্য তুলে ধরে তারা ভারতবাসীর সামনে ব্রিটিশদের আর্থিক শোষণের চিত্রটি তুলে ধরতে পেরেছিলেন, আর এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই, তাই না? তো বুঝতে পারলে এই অর্থনৈতিক জাতীয়তাবাদটা কি, তো এটা একটু ভালো করে পড়বে, ঠিক আছে? এরপরে যদি বলা হয় ধরো চরমপন্থী কাদের বলা হয়, এরপরে আসি চরমপন্থী, ঠিক আছে? তাহলে কি বলবে, দেখো তাহলে বলবে যে কংগ্রেসের এই যে নরমপন্থী নেতা, তো সেই নরমপন্থী নেতাদের কার্যকলাপে হতাশ দেখা গেলে, অর্থাৎ তারা হতাশ হয়ে পড়লে এবং কংগ্রেসের আবেদন নিবেদনমূলক রাজনৈতিক ভিক্ষাবৃত্তির যে নীতি সেটি বীতশ্রদ্ধ হয়ে পড়লে কংগ্রেসের মধ্যেই আর এক গোষ্ঠীর উদ্ভব ঘটে, যাদেরকে আমরা বলছি চরমপন্থী। যেমন চরমপন্থী নেতার মধ্যে যারা ছিলেন তারা হচ্ছেন বিপিন চন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক, ঠিক আছে, লালা লাজপত রায়, মনে রাখবে এনারা সবাই ছিলেন চরমপন্থী নেতা, ঠিক আছে? তো চরমপন্থী কাদের বলা হয়, চরমপন্থী কয়েকজন নেতার নাম এগুলো পড়বে, ঠিক আছে? এখানে দেখো আমি কয়েকটা পত্রিকার নাম বলছি, এগুলো মনে রেখো তো, এবং সেই পত্রিকাগুলোর সম্পাদক কারা ছিলেন। যেমন বন্দে মাতরম পত্রিকা, এই পত্রিকার সম্পাদক ছিলেন অরবিন্দ ঘোষ, মনে রাখবে। নিউ ইন্ডিয়া, এই পত্রিকার সম্পাদক ছিলেন বিপিন চন্দ্র পাল। তারপর অমৃতবাজার পত্রিকার সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ, এগুলো একটু মনে রেখো। আর এই পত্রিকাগুলোর মধ্য দিয়েই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে, বুঝতে পেরেছো? অর্থাৎ ব্রিটিশ সরকারের যে নগ্ন রূপ সেটা এই পত্রিকাগুলোতে তুলে ধরা হয়েছে, বুঝাতে পারলাম? তো এই পত্রিকাগুলো মনে রাখবে। এরপরে পড়বে যেটা, সেটা হচ্ছে যেমন জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন, ঠিক আছে? জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন কোথায় হয়েছিল, তাহলে বলবে সুরাটে। কবে হয়েছিল? 1907 খ্রিস্টাব্দে, মনে রাখবে 1907 খ্রিস্টাব্দে হয়েছিল, ঠিক আছে? কোথায় হয়েছিল? সুরাটে হয়েছিল, ঠিক আছে? আর এই জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের যদি গুরুত্ব বলা হয় তাহলে কি বলবে, দেখো সুরাট অধিবেশন যেটা হয়েছিল, তো সেই সুরাট অধিবেশনে সভাপতি নির্বাচন নিয়ে আমরা দেখেছিলাম যে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয় এবং সেই দ্বন্দ্ব এই অধিবেশনে চরম আকার ধারণ করে। ফলে কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী এই দুই গোষ্ঠীর বিভাজনের মধ্যে দিয়ে সুরাট অধিবেশন সমাপ্তি ঘটে, সুরাট অধিবেশনে, ঠিক আছে? তো এই অধিবেশনে যদি গুরুত্ব বলা হয় তাহলে আমরা বলবো যে জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন হচ্ছে জাতীয় রাজনীতিতে এক গভীর প্রভাব ফেলেছিল। তার কারণ হচ্ছে, দেখো একটা জিনিস আমরা বলতে পারি যে কংগ্রেসের মর্যাদাহানি ঘটে, কারণ সুরাট বিচ্ছেদের ফলে রাজনৈতিক সংগঠন হিসেবে জাতীয় কংগ্রেসের যে মর্যাদা ছিল সেই মর্যাদাটা নষ্ট হয়ে গেছিল, তাই আমরা বলতে পারি কংগ্রেসের মর্যাদাহানি ঘটে। দ্বিতীয়ত আমরা বলতে পারি যে কংগ্রেসের শক্তি ক্ষয়, অর্থাৎ সুরাট বিচ্ছেদ যেটা, তো সেই সুরাট বিচ্ছেদে কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী দুই গোষ্ঠীর মধ্যে দূরত্ব তৈরি হয়, আর এই দুই গোষ্ঠীর মধ্যে দূরত্ব তৈরি হলে কংগ্রেস দুর্বল হয়ে ফলে, তাই না? এই যে দুটো গোষ্ঠী, তো এই দুটো গোষ্ঠীর মধ্যে দূরত্ব তৈরি হলে কংগ্রেস দুর্বল হয়ে পড়ে। ফলে গান্ধীজির নেতৃত্বাধীনের আগে আমরা দেখতে পাই যে কংগ্রেস প্রচারিত যে জাতীয় আন্দোলন সেটা গতিহীন হয়ে পড়ে, বুঝতে পেরেছো? আর একটা পয়েন্ট আমরা বলতে পারি যে চরমপন্থীদের উত্থান, অর্থাৎ সুরাট বিচ্ছেদের এক সুদূর প্রসারী ফলাফল হিসেবে আমরা বলতে পারি যে জাতীয় কংগ্রেসের প্রথম পর্বের পর থেকে একটু আগে আমি যে কথাটা বললাম যে গান্ধী যুগের আগে পর্যন্ত, অর্থাৎ গান্ধীজির নেতৃত্ব দানের আগে পর্যন্ত চরমপন্থীরাই জাতীয় রাজনীতির মূল শক্তি হিসাবে বিকাশ লাভ করে বা মূল শক্তি হিসাবে তারা বিস্তার লাভ করে, বুঝতে পেরেছো? তাহলে এগুলো সবই হচ্ছে সুরাট অধিবেশনের গুরুত্ব। তো সুরাট অধিবেশনের গুরুত্ব এরা ভালো করে পড়বে।
ঠিক আছে। এরপরে যেটা জানবো সেটা হচ্ছে যে বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, তাই না? তো এখানেতে আমরা সবার প্রথমে যেটা জেনে নেবো সেটা হচ্ছে লর্ড কার্জনের বঙ্গভঙ্গের প্রকৃত উদ্দেশ্য কি ছিল। একটা আমরা বলতে পারি যে বাঙালির ঐক্য সংহতির বিনাশ, অর্থাৎ বঙ্গভঙ্গের মাধ্যমে লর্ড কার্জন চেয়েছিলেন হিন্দু ও মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করে বাঙালির যে সংহতি সেই সংহতিকে বিনাশ করতে অর্থাৎ নষ্ট করতে। বুঝতে পেরেছো, এটা একটা কারণ ছিল। আর একটা হচ্ছে জাতীয় কংগ্রেসকে দুর্বল করা, অর্থাৎ জাতীয় কংগ্রেসের প্রাণ কেন্দ্র ছিল কলকাতা। তা সেই সময় কলকাতা থেকেই কংগ্রেস দল সমগ্র ভারতের আন্দোলন পরিচালনা করত। তাই লর্ড কার্জন চেয়েছিলেন যে বঙ্গ বিভাজনের দ্বারা পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গকে আলাদা করে দিয়ে কলকাতা কেন্দ্রিক জাতীয় কংগ্রেসের যে কার্যকলাপ সেই কার্যকলাপের উপর আঘাত করা। বুঝতে পেরেছো? তো মূলত এই সমস্ত কারণের জন্য লর্ড কার্জন বঙ্গভঙ্গ করতে চেয়েছিলেন, তাই না? তো এটা পড়বে যে তোমার লর্ড কার্জনের বঙ্গভঙ্গের প্রকৃত উদ্দেশ্য কি ছিল, ঠিক আছে। আর এখান থেকে যে কোশ্চেন গুলো হবে যেমন হচ্ছে তোমার লর্ড কার্জন বঙ্গভঙ্গ করার পরিকল্পনা ঘোষণা করেছিলেন কবে, তাহলে বলবে 1905 খ্রিস্টাব্দে 19শে জুলাই, ঠিক আছে। আর বঙ্গভঙ্গ কার্যকর করেন 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর, ঠিক আছে। এটা গুলিয়ে ফেলবে না। বঙ্গভঙ্গ অর্থাৎ বাংলা বিভাজনের পরিকল্পনা ঘোষণা করেছিলেন সেটা হচ্ছে 1905 খ্রিস্টাব্দে, ঠিক আছে। 1905 খ্রিস্টাব্দে 19শে জুলাই, 19শে জুলাই হলো। আর যেটা বললাম যে বঙ্গভঙ্গ পরিকল্পনা যেটা সেটা কার্যকর করেছিলেন কবে, অর্থাৎ বঙ্গভঙ্গ কার্যকর করা হয়েছিল কবে, তাহলে বলবে 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর, 16ই অক্টোবর, ঠিক আছে। ভালো করে করবে, গুলিয়ে ফেলবে না। হ্যালো, এখানেতে করবে। এর ফলে আমরা দেখেছিলাম যে এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে বাংলায় যে প্রতিবাদী আন্দোলন শুরু হয়েছিল যেটাকে আমরা বলছি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বা স্বদেশী আন্দোলন, তাই তো। তো এখানেতে আসতে দেবে বয়কট এবং স্বদেশী। তো এই বয়কট এবং স্বদেশী কথা গুলো ভালো করে করবে যে বয়কট কথার অর্থ যেমন বর্জন করা, অর্থাৎ বঙ্গভঙ্গকে কেন্দ্র করে যে বয়কটের সূচনা ঘটে তার উদ্দেশ্যই ছিল বিলেতি পণ্য বর্জন করা, তাই না। বিলেতি পণ্য বর্জন করা মানে এখানে দেখো আমি যদি এটাকে একটু ভালোভাবে ব্যাখ্যা করি তাহলে কি বলতে পারি যে এই যে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর, যার ফলে সারা দেশ জুড়ে কি হচ্ছে বিলেতি পণ্য বয়কট শুরু হচ্ছে। ছাত্রছাত্রীরা দলবদ্ধভাবে শিক্ষা প্রতিষ্ঠান বয়কট করছে, দোকানে বাজারে পিকেটিং শুরু হচ্ছে, এমনকি চর্মকাররা বিদেশি জুতো মেরামত করতে অস্বীকার করছে, ধোপারা বিলেতি কাপড় ধোবে না বলে সংকল্প নিচ্ছে বা তারা প্রতিবাদ জানাচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি সমাজের বিভিন্ন পেশার মানুষ বয়কট করছে, তাই না। আর স্বদেশীর ক্ষেত্রে আমরা দেখেছি যে এই তোমার বয়কটের পাশাপাশি যে বিভিন্ন শিল্পক্ষেত্রে স্বদেশীদের উদ্যোগ শুরু হচ্ছে, যেমন স্বদেশী মূলধনে বাংলায় প্রতিষ্ঠিত হচ্ছে বঙ্গলক্ষ্মী মিল, মোহিনী মিল। আর দেখবে হাওড়া, হরিপাল, চট্টগ্রামে বহু কাপড়ের কল গড়ে ওঠে। আবার আমরা দেখি যে জামশেদপুরে জামশেদি টাটা প্রতিষ্ঠা করেন লৌহ ইস্পাত কারখানা। এটা একটু ভালো করে মনে রাখবে যে লৌহ ইস্পাত কারখানা প্রতিষ্ঠা করেছিলেন জামশেদপুরে কে, জামশেদি টাটা। এটা কোশ্চেন হয়। আবার আমরা দেখি যে আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রতিষ্ঠা করেন বেঙ্গল কেমিক্যালস, তাহলে বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা কে, তাহলে বলবে আচার্য প্রফুল্লচন্দ্র রায়, ঠিক আছে। তো এরকম ভাবে বিভিন্ন শিল্পক্ষেত্রে স্বদেশীদের উদ্যোগ শুরু হয়, এটা আমরা দেখতে পেয়েছিলাম, তাই তো। তার মানে বয়কটের পাশাপাশি স্বদেশী শিল্প শুরু হচ্ছে। হ্যাঁ, এই যে স্বদেশী মানে আমরা কি জানছি বলতো, এই স্বদেশী মানে বোঝাচ্ছে যে বিদেশি জিনিসপত্র চিন্তাধারার পরিবর্তে দেশীয় জিনিসপত্র ও নীতি বা আদর্শ গ্রহণ করার কথা বোঝাচ্ছে, যার ফলে স্বদেশী দ্রব্যের ব্যবহার এবং তার প্রসারও ঘটছে, তাই তো। এটা আমরা এখানে দেখতে পেলাম। বুঝতে পারলে? দেখো স্বদেশী শিল্পের পাশাপাশি জাতীয় শিক্ষাও গড়ে উঠছে। যেমন দেখো এই স্বদেশী আন্দোলনের ফলে আমরা দেখতে পাই যে ইংরেজি শিক্ষা ও ইংরেজি ভাষা তথা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি বিরাগ তৈরি হয় এবং মাতৃভাষার
মাধ্যমে সমস্ত কিছু পঠন পাঠনের উদ্যোগ শুরু হয়। যেমন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন বলতে পারি, তোমার এটা হচ্ছে একটা জাতীয় শিক্ষা, তাই তো। এই যে তোমার স্বদেশী শিক্ষা বা জাতীয় শিক্ষা শুরু হচ্ছে, তো এরকম একটা উদাহরণ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন। তারপরে আমরা বলতে পারি জাতীয় শিক্ষা প্রতিষ্ঠা হচ্ছে, জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠা হচ্ছে এই সময় 1906 খ্রিস্টাব্দে, মনে রাখবে 1906 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল জাতীয় শিক্ষা পরিষদ, বা যাকে আমরা বলি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন। ঠিক আছে, এটা হচ্ছে একটা জাতীয় শিক্ষার উদাহরণ বা স্বদেশী শিক্ষা আমরা বলতে পারি। তাছাড়া বেঙ্গল ন্যাশনাল কলেজ, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, এগুলো সবই হলো জাতীয় বিদ্যালয়ের উদাহরণ। ঠিক আছে, তো এগুলো একটু ভালো করে মনে রাখবে, যে কয়েকটি স্বদেশী শিল্পের নাম তোমাদেরকে বলতে বলা হতে পারে, বা জাতীয় বিদ্যালয়ের কয়েকটি নাম যেগুলো এই তোমার স্বদেশী যুগে গড়ে উঠছে। ঠিক আছে, তো এগুলো তোমাদেরকে একটু ভালো করে পড়তে হবে। অর্থাৎ এই যে বয়কট শুরু হচ্ছে, এই যে বঙ্গভঙ্গের বিরুদ্ধে সারা বাংলা জুড়ে বয়কট শুরু হচ্ছে, এবং বয়কটের পাশাপাশি যে স্বদেশী চিন্তাধারা আমাদের দেশে প্রসার লাভ করছে, তো তার উদাহরণ হিসাবে বিভিন্ন জাতীয় শিক্ষা জন্য বিভিন্ন বিদ্যালয় প্রতিষ্ঠা হচ্ছে। তারপরে দেশীয় উদ্যোগে বিভিন্ন দেশীয় শিল্প গড়ে উঠছে, তো সেইগুলোর উদাহরণ তোমাদেরকে কিছু মনে রাখতে হবে। বুঝতে পেরেছো? তো এগুলো একটু ভালো করে পড়বে। আর এখানেতেই একটা করবে, যেটা হচ্ছে যে তোমার এখানে মনে রাখবে, যেটা যে বিপ্লবাদী আন্দোলন। যেমন বিংশ শতকে বিপ্লবী সন্ত্রাসবাদী ধারাটি আস্তে আস্তে প্রবল হয়ে ওঠে, অর্থাৎ সশস্ত্র সংগ্রামে বিপ্লবী সংগ্রামীরা তাদের বিপ্লবাদের প্রসারের লক্ষ্যে বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে তোলে। তো এই বিপ্লবী দলগুলি পরিচালনা করা এবং অস্ত্র সংগ্রহের জন্য গোপনে এই গুপ্ত সমিতিগুলি তারা গড়ে তুলেছিলেন। ঠিক আছে, তার মানে এখানে আমরা কি বলতে পারি বলতো, যে বিপ্লবীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের প্রশিক্ষণ দানের জন্য বাংলায় একাধিক গুপ্ত সমিতি এই সময় গড়ে ওঠে। তো এরকম কয়েকটি গুপ্ত সমিতি যেমন হচ্ছে অনুশীলন সমিতি, ঢাকা অনুশীলন সমিতি, যুগান্তর সমিতি, সাধনা সমিতি, এগুলো সবই ছিল গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এখানে একটু মনে রাখবে, যেমন অনুশীলন সমিতি প্রতিষ্ঠা হয়েছিল কলকাতায়, কত খ্রিস্টাব্দে? 1902 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এবং এটা প্রতিষ্ঠা হয়েছিল সতীশ চন্দ্র বসুর নেতৃত্বে। আর যদি বলে ঢাকা অনুশীলন সমিতি, তাহলে ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা হয়েছিল 1906 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1906 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল ঢাকা অনুশীলন সমিতি। কোথায়? না ঢাকায়। আর এটা হয়েছিল পুলিন বিহারী দাসের নেতৃত্বে। গুলিয়ে ফেলবে না, দুটো অনুশীলন সমিতি আছে। ঠিক আছে, আর একটা কোশ্চেন এখান থেকে, যেমন যদি বলা হয় বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপত্র কি ছিল, তাহলে বলবে যুগান্তর পত্রিকা। এখান থেকে আরো কোশ্চেন হবে, যেমন যদি বলা হয় যে বঙ্গভঙ্গ কবে রোধ করা হয়, তাহলে বলবে 1911 খ্রিস্টাব্দে। আর এই সময় আরেকটি ঘটনা ঘটেছিল, যেটা হচ্ছে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়, এটা মনে রাখবে। ঠিক আছে, এখানে আর একটা কোশ্চেন, যেমন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় কি নামে পরিচিত ছিলেন? বাঘা যতীন নামে, বা বাঘা যতীন নামে কি পরিচিত ছিলেন, তাহলে বলবে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। এগুলো একটু ভালো করে পড়বে। আর এখানে আছে দেখবে মর্লেমেন্টো শাসন সংস্কার, যেটা পাস করা হয়েছিল 1909 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আর এই মল্ল কে ছিলেন, মিন্টো কে ছিলেন, এটা একটু ভালো করে করবে। যেমন ভারতের বড়লাট যিনি ছিলেন তিনি হচ্ছেন আল্ট অফ মিন্টো, আর যিনি ভারত সচিব ছিলেন তিনি হচ্ছেন জন মর্লে। ঠিক আছে, আর পাস হচ্ছে আইনটা 1909 খ্রিস্টাব্দে। আর এই মর্লেমেন্টো শাসন সংস্কারে কি কি বলা হয়েছিল, এটা একটু ভালো করে করবে। হলো, এখান থেকে আরো কোশ্চেন হবে, যেগুলো আমি তোমাদেরকে আগে বলেছি এবং কোশ্চেন গুলো দিয়েছি, তো এগুলো একটু পড়বে। যেমন ক্ষুদিরাম বসু স্মরণীয় কেন, যতীন দাস স্মরণীয় কেন, ঠিক আছে, বা বাঘা যতীন স্মরণীয় কেন। ঠিক আছে, তো এগুলো একটু ভালো করে এখান থেকে করো। বুঝতে পারলে কি বললাম? তো দেখো, আমি আজকে যেগুলো আলোচনা করলাম এগুলো একটু ভালো করে দেখো এবং পড়ো। আর এই চ্যাপ্টার থেকে আমি তোমাদের আগে যে কোশ্চেন গুলো দিয়েছি সেগুলো ভালো করে করবে, সব কোশ্চেন, অল কোশ্চেন। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।